আচ্ছা, তাহলে আমরা এখন সমানুতাটা পড়ে ফেলি। দেখো, তো সমানুতার ক্লাস অলরেডি হয়ে গেছে, তোমরা পাও না, এই কারণে তোমাদের জন্য আবার করানো লাগতেছে সমানুতাটা। তো আমরা সমানুতা পড়ছিলাম যে সমানুতা তোমার দুই প্রকার, একটা ছিল কি গাঠনিক সমানুতা আর একটা ছিল স্টেরিও সমানুতা। তো গাঠনিক সমানুতা ছিল আবার 5 প্রকার, এতটুকু তোমরা জানো। তো গাঠনিক সমানুতার মধ্যে প্রথম যে সমানুতা সেটা আমরা পড়বো চেইন সমানুতা, চেইন বা শিকল সমানুতা, চেইন বা শিকল সমানুতা। এখন দেখো, এই যে চেইন বা শিকল সমানুতার ক্ষেত্রে আমরা এতটুকু খালি মনে রাখলেই হবে যে সরল শিকল শাখা শিকলে পরিণত হয়ে যায়। এই যে তোমার একটা সরল শিকল থাকবে, এটা শাখা শিকলে পরিণত হয়ে যাবে। একটা সরল শিকল শাখা শিকলে পরিণত হয়ে যাবে। উদাহরণ কিরকম হতে পারে, এই যে ধরো একটা যৌগ, এই যে CH3 CH2, এই যে CH2, এই যে CH3, এটা কি একটা সরল শিকল যৌগ? এই যৌগের নাম কি? এই যৌগের নাম তুমি বলতে পারো প্যান্টেন। এই যৌগের নাম কি? বিউটেন। এই যৌগের নাম কি? বিউটেন। এখন এই জায়গায় তো কোনো শাখা নাই, এই কারণে তোমরা অনেকে এখানে অ্যানবিউটেনও বলতে পারো। এটা এই যে তোমার সরল শিকল আছে, এই সরল শিকলটা শাখা শিকলে পরিণত হয়ে যাবে। ধরো এই যে CH3 অথবা শাখা শিকল যুক্ত একটা যৌগ তোমার সামনে আছে। এখন তুমি কি এদেরকে একে অপরের কি সমাণু বলতে পারো? হ্যাঁ, তুমি এদেরকে একে অপরের সমাণু বলতে পারো। তাহলে এন বিউটেন এবং এই যৌগটার নাম কি বলতো? এই যৌগটার যদি তুমি নাম্বারিং করো তাহলে 1 2 3, তাহলে এই যৌগটার নাম হলো 2 মিথাইল, 2 মিথাইল মিথেন ইথেন প্রোপেন, 2 মিথাইল প্রোপেন। তাহলে কি আমি বলতে পারি যে 2 মিথাইল প্রোপেন এবং এন বিউটেন একে অপরের কি সমাণু? একে অপরের চেইন বা শিকল সমাণু। আচ্ছা, এরপরে দেখো, এরপরে যে টাইপটা শিখবো সেটা হলো অবস্থান সমানুতা। সেটা হবে তোমার কি? অবস্থান সমানুতা। দেখো, অবস্থান সমানুতা। তো অবস্থান সমানুতাতে কি হয়? তোমার কার্যকরী মূলকের অবস্থান পরিবর্তন হয়। অবস্থান সমানুতাতে তোমার কার্যকরী মূলকের অবস্থান পরিবর্তন হয়ে যায়। কার্যকরী মূলকের অবস্থান, কার্যকরী মূলকের অবস্থান পরিবর্তিত হয়। কার্যকরী মূলকের অবস্থান তোমার পরিবর্তিত হয়। এটাই হলো তোমার অবস্থান সমানুতা। অবস্থান সমানুতাতে কার্যকরী মূলকের অবস্থানটাই পরিবর্তন হয়ে যায়। তো কার্যকরী মূলকের অবস্থানটা কিভাবে পরিবর্তন হয়? ধরো একটা যৌগ আছে, এই যে CH3 বন্ড CH বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH3। এখন এই জায়গায় এই 2 নাম্বার কার্বনে আছে কি তোমার COOH। এখন এই যৌগটার নাম কি? দেখো 1 2 3 4 5। এখন আরেকটা যৌগ তুমি দেখো, আমি নিচে লিখি একটু। ধরো তোমার এই যে CH3 বন্ড CH2 বন্ড CH বন্ড CH2 বন্ড CH3। তাহলে এই যৌগটাতে আমরা দেখতে পাচ্ছি যে 3 নাম্বার কার্বনে কি তোমার কার্যকরী মূলকটা আছে, কিন্তু এই যৌগে কার্যকরী মূলকটা কয় নাম্বার কার্বনে ছিল? 2 নাম্বার কার্বনে ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাম্বারিংটা ভুল করছি, নাম্বারিংটা এই জায়গায় একটু ভুল হয়ে গেল। তাহলে 1 2 3 4 5। তাহলে দেখতে পাচ্ছি এই জায়গায় 2 নাম্বার কার্বনে কি কার্যকরী মূলকটা আছে, আর এখানে দেখা যাচ্ছে 3 নাম্বার কার্বনে কার্যকরী মূলকটা আছে। তাহলে অবস্থান সমানুতা কি? অবস্থান সমানুতা কোন যৌগ, কোন যৌগের অবস্থান সমানুতা? যে সকল ধরো 2টা যৌগ তোমার কাছে আছে, ওই 2টা যৌগের মধ্যে একটা মানে কার্যকরী, একই কার্যকরী মূলক আছে, কিন্তু কার্যকরী মূলকটার অবস্থান যদি চেঞ্জ থাকে তখন তুমি তাদেরকে কি বলতে পারো? অবস্থান সমানুতা বলতে পারো। তো তোমরা বাসায় আরো দুই একটা উদাহরণ এরকম নিজে নিজে প্র্যাকটিস করবা। তো এটাই হলো তোমার অবস্থান সমানুতা। এরপর আসো তুমি কার্যকরীমূলক সমানুতা। কার্যকরীমূলক সমানুতা, কার্যকরীমূলক সমানুতা। তাহলে দেখো, কার্যকরীমূলক সমানুতা খুবই সিম্পল। কার্যকরীমূলক সমানুতার ক্ষেত্রে মনে রাখবা, কার্যকরীমূলক সমানুতাতে কার্যকরী মূলকটাই চেঞ্জ হয়ে যায়। তো লেখো, কার্যকরী মূলকটাই পরিবর্তন হয়ে যায়। কার্যকরীমূলক সমানুতায় কার্যকরী মূলকটাই, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, কার্যকরী মূলকটাই পরিবর্তন হয়ে যায়। কার্যকরী মূলকটাই পরিবর্তন হয়ে যায়। তো কার্যকরী মূলক সমানুতাতে মনে রাখবা কার্যকরী মূলকটাই পরিবর্তন হয়ে যায়। তো কার্যকরী মূলকটাই কিভাবে পরিবর্তন হয় দেখো, তো মনে রাখবা এই জায়গায় যে অ্যালকোহল আছে, অ্যালকোহল ইথারে পরিণত হয়, অ্যালকোহল ইথারে পরিণত হয়। এখন দেখো অ্যালকোহলের সাধারণ সংকেত কি? আচ্ছা, আমরা একটা উদাহরণের সাহায্যে আগে জিনিসটা দেখি। ধরো এই যে CH3 CH2 বন্ড OH, এটা কি? একটা অ্যালকোহল। এই অ্যালকোহলটারে ইথার হয়ে যাবে। কিভাবে ইথার হবে? এই যে দেখো CH3 বন্ড O বন্ড CH3।
তাহলে এটা একটা অ্যালকোহল, এই অ্যালকোহল কিসে পরিণত হয়ে গেল? এই অ্যালকোহলটা ইথারে পরিণত হয়ে গেল। তাহলে কার্যকরী মূলকটাতে কি হয়? কার্যকরী মূলকটাই চেঞ্জ হয়ে যায়, কার্যকরী মূলক সমানুতাতে কার্যকরী মূলকটাই চেঞ্জ হয়ে যায়। তো আমরা একটা উদাহরণ দিলাম, দেখলাম অ্যালকোহল কিসে পরিণত হয়ে গেছে? ইথারে পরিণত হয়ে গেছে। এরপরে দেখো এই কার্যকরী মূলক সমানুতাতে যে কার্বক্সিলিক অ্যাসিড আছে, কার্যকরী মূলক সমানুতার মধ্যে যে কার্বক্সিলিক অ্যাসিড আছে, এই কার্বক্সিলিক অ্যাসিডটা এস্টারে পরিণত হয়ে যায়, এই কার্বক্সিলিক অ্যাসিডটা এস্টারে পরিণত হয়ে যায়। তাহলে দেখো কার্যকরী মূলকটা কি? কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড কি? COOH, এটা হলো কার্বক্সিলিক অ্যাসিড। এই কার্বক্সিলিক অ্যাসিডটা এস্টারে কিভাবে পরিণত হয়? এস্টারের রাসায়নিক সংকেত হলো C ডাবল বন্ড O বন্ড O। এটা হলো কি এস্টারের রাসায়নিক বা কার্যকরী মূলকের গঠন। তাহলে আমি যদি একটা কার্বক্সিলিক অ্যাসিড লিখি, ধরো CH3CH2 বন্ড CH2 COOH, এই যে একটা কার্বক্সিলিক অ্যাসিড যুক্ত যৌগ, এখন এটা কি হবে? এটা এস্টারে পরিণত হয়ে যাবে। বা আরেকটা যৌগ তুমি দেখলা, সেটা হলো অ্যাস্টার। তাহলে CH2 বন্ড C ডাবল বন্ড O বন্ড O বন্ড CH3। তাহলে দেখছো এটা কি অ্যাস্টারে পরিণত হয়ে গেছে, বা অ্যাস্টারে পরিণত হয়ে গেছে। বা একটা যৌগ তুমি দেখলা কার্বক্সিলিক অ্যাসিড, আরেকটা যৌগ অ্যাস্টার, এরা একে অপরের সমান, এরা একে অপরের কি সমান। আচ্ছা, মানে একটা আরেকটাতে পরিণত হয়? হ্যাঁ, পরিণত হইতে পারে। তুমি ধরো একে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে হিট দিলা, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে কি দিলা? হিট দিলা। তো ওর সাথে কিন্তু তুমি আর কারো অন্য কোনো বিকারক আনো নাই, অন্য কোনো বিকারক আনলে সে ওর সাথে বিক্রিয়া করতো। তো তুমি যেহেতু ওর অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে হিট দিচ্ছ, তখন সে তার ভিতরের যে গঠনটা, ওই গঠনটা চেঞ্জ করে ফেলবে। গঠনটা চেঞ্জ করে সে কি অ্যাস্টারে পরিণত হয়ে যায়। হ্যাঁ, অ্যাস্টারও কার্বক্সিলিক অ্যাসিডে পরিণত হয়। এরপরে দেখো অ্যালডিহাইড কেটোনে পরিণত হয়ে যায়। এরপরে যেটা পড়বা সেটা হলো অ্যালডিহাইড কেটোনে পরিণত হয়ে যায়। এই যে অ্যালডিহাইড, এই যে দেখো তোমার অ্যালডিহাইড, এই অ্যালডিহাইড তোমার কিটোনে পরিণত হয়ে যাবে, অ্যালডিহাইড কিটোনে পরিণত হয়ে যায়। দেখো অ্যালডিহাইড কিভাবে কিটোনে পরিণত হয়? অ্যালডিহাইডের গাঠনিক সংকেত কি? এই যে CHO, এটা কিসে পরিণত হয়ে যাবে? কিটোনে পরিণত হয়ে যাবে। তো দেখি আমরা একটা উদাহরণ দেখি, ধরো CH3 CH2 বন্ড CHO। হ্যাঁ, এগুলো MCQতে আসবে। তাহলে এই জায়গায় CH3 C ডাবল বন্ড O বন্ড CH3। এখন এই যৌগটা পরস্পরের কি সমান, এই যৌগটা আর এই যৌগটা পরস্পরের কি সমান। তাহলে এই জায়গায় কি হলো? অ্যালডিহাইড কিটোনে পরিণত হয়ে গেল। আচ্ছা, আরেকটা আছে তোমার, সেটা হলো ডাই ইন অ্যালকাইনে পরিণত হয়। দেখো ডাই ইন অ্যালকাইনে পরিণত হয়। এই যে তোমার ডাই ইন, এই ডাই ইন কিসে পরিণত হয়ে যায়? ডাই ইন অ্যালকাইনে পরিণত হয়ে যায়, ডাই ইন অ্যালকানে পরিণত হয়ে যায়। তো ডাই ইন কি? ডাই ইন হলো তোমার কোনো একটা যৌগে যদি দুইটা মানে দুইটা দ্বিবন্ধন থাকে, যেমন তোমার যদি আমি এরকম একটা যৌগ দেখাই যে CH3 বন্ড CH ডাবল বন্ড CH, তাহলে একটা দুইটা তিনটা বন্ড CH2 বন্ড C ডাবল বন্ড CH2। তাহলে এই জায়গায় ধরো আরেকটা H আছে। তাহলে এই যে ডাই ইন আছে, এটা কি একটা ডাই ইন যৌগ, মানে এখানে কয়টা কার্বনের দ্বিবন্ধন আছে, মানে কয়টা দ্বিবন্ধন আছে? দুইটা দ্বিবন্ধন আছে। এই ডাই ইন ডাইরেক্ট অ্যালকাইনে পরিণত হয়ে যাবে। ডাই ইনটা কিসে পরিণত হয়ে যাবে? অ্যালকাইনে পরিণত হয়ে যাবে। মানে এই যে দ্বিবন্ধনগুলো আছে, এই দ্বিবন্ধনগুলো যে কোনো একটা কার্বনে শিফট হয়ে যাবে। আচ্ছা, আমি এটা আরেকটু এভাবে বানাইলে হবে না। দেখো এই কার্বন একটা দুইটা তিনটা, আচ্ছা তাহলে এই যে ডাবল বন্ড, তাহলে এই কার্বন কিন্তু চারটা হাতি হয়েছে। তাহলে এই জায়গায় আছে CH2। তাহলে এটারে যখন তুমি কিসে পরিণত করবা? এই যে ডাই ইন, এদিকে একটা ডাই ইন আছে, এই ডাই ইনটা তোমার কিসে পরিণত হয়ে যাবে? অ্যালকাইনে পরিণত হয়ে যাবে। তাহলে দেখো CH3 বন্ড CH3 বন্ড C ট্রিপল বন্ড, ঠিক আছে? ও না, দুইটা কার্বন তো আছে, হ্যাঁ, ট্রিপল বন্ড C বন্ড CH3। তাহলে এই জায়গায় ডাই ইন কিসে পরিণত হয়ে গেছে? ডাই ইন অ্যালকাইনে পরিণত হয়ে গেছে। এটাই হলো তোমার কার্যকরীমূলক সমানুতা, ঠিক আছে? এরপরে আসো মেটামারিজম। এরপরে সমানুতাটা হলো মেটামারিজম, মেটামারিজম। হ্যাঁ, এরপরে হলো তোমার মেটামারিজম। তো মেটামারিজম প্রথমেই লেখো, মেটামারিজম ওয়ান কাইন্ড অফ, এটা ওয়ান কাইন্ড অফ অবস্থান সমানুতা বা পজিশনাল আইসোমারিজম, ওয়ান কাইন্ড অফ পজিশনাল আইসোমারিজম, positional isomerism, one kind of positional isomerism।
আচ্ছা, মেটামারিজমটা তোমার মানে এক ধরনের অবস্থান সমানতা, এইভাবে তোমরা লিখে রাখো যে মেটামারিজমটা কি এক ধরনের অবস্থান সমানতা। তো মেটামারিজমের ক্ষেত্রে কি হয়, মেটামারিজমের ক্ষেত্রেও তোমার কার্যকরীমূলক থাকে, কিন্তু কার্যকরীমূলকের অবস্থান চেঞ্জ হয়। দেখো এখানেও তোমার কার্যকরীমূলকের ডানে বামে কার্বন সংখ্যা পরিবর্তিত হয়। কার্যকরীমূলকের ডানে বামে কার্বন সংখ্যা পরিবর্তিত হয়। আর মেটামারিজমের ক্ষেত্রে আরেকটা শর্ত মনে রাখতে হবে, সেটা হলো দ্বিযোজী কার্যকরীমূলক এই অবস্থান সমানুতা বা মেটামারিজম সমানুতা প্রদর্শন করে। দ্বিযোজী কার্যকরীমূলক মেটামারিজম সমানুতা প্রদর্শন করে। দ্বিযোজী কার্যকরীমূলক মেটামারিজম দেখায়। দেখো দ্বিযোজী কার্যকরীমূলক মেটামারিজম সমানুতা প্রদর্শন করে। তো কারা কারা মেটামারিজম সমানুতা প্রদর্শন করে এটাও কিন্তু খুবই জরুরি। আমি আগেই বলে দিলাম যে দ্বিযোজী কার্যকরীমূলক মেটামারিজম সমানুতা প্রদর্শন করে। দেখো দ্বিযোজী কার্যকরীমূলক কারা, এই যে ইথার কি একটা দ্বিযোজী কার্যকরীমূলক, তাহলে ইথার কি মেটামারিজম সমানুতা প্রদর্শন করবে। এরপরে দেখো সি ডাবল বন্ড ও, এটা কি কিটোনও কি একটা দ্বিযোজী কার্যকরীমূলক, তাহলে এটাও কি মেটামারিজম সমানুতা প্রদর্শন করবে। এখন দেখো এটা তুমি জাস্ট এমসিকিউর জন্য মনে রাখো, এটার নাম হলো থায়ো ইথার, এটাও কি কার্যকরীমূলক সমানুতা প্রদর্শন করবে। এরপরে এই যে এন বন্ড এইচ, এটারে বলে তোমার 2 ডিগ্রি অ্যামিন, এটাও কি মেটামারিজম সমানুতা প্রদর্শন করে। এরপরে দেখো এই যে এটা হলো 3 ডিগ্রি অ্যামিন, এটারে বলে 3 ডিগ্রি অ্যামিন, এটাও মেটামারিজম সমানুতা প্রদর্শন করে। তো তোমার যদি একটা উদাহরণ দেই তাহলে এই কয়টা মেটামারিজম সমানুতা প্রদর্শন করে। আচ্ছা তোমাকে যদি এখন 1-2টা উদাহরণ দেই, দেখো এই যে CH3 বন্ড সি ডাবল বন্ড ও বন্ড CH2 বন্ড CH3, তাহলে দেখো এই যোগটা কিভাবে মেটামারিজম সমানুতা প্রদর্শন করবে। এই যে দ্বিযোজী কার্যকরীমূলকটা যে আছে, এই যে দ্বিযোজী কার্যকরীমূলকটা সে কয় নাম্বার কার্বন আছে, 2 নাম্বার কার্বনে আছে। তো দেখা যায় এরকম যদি হয় যে CH3 তোমার, আচ্ছা এটা দিয়ে উদাহরণ বানানো যাবে না, অনেকে আগেই বুঝে ফেলছো, তোমরা তো অনেক ব্রিলিয়ান্ট। দেখো CH2 বন্ড CH3, তাহলে আমি একটা বাড়াই দিলাম, তাহলে এটা দিয়ে কি উদাহরণ বানানো যাবে? হ্যাঁ অবশ্যই যাবে। তাহলে এই জায়গায় কি হবে, এই জায়গায় তোমার এই যে CH3 বন্ড CH2 বন্ড C ডাবল বন্ড ও বন্ড CH2 বন্ড CH3, তাহলে দেখো এই জায়গায় তোমার কার্যকরীমূলকটা কয় নাম্বার কার্বনে ছিল, 2 নাম্বার কার্বনে ছিল, এখানে ছিল 3 নাম্বার কার্বনে। তাহলে প্রথমেই যে আমি একটা কথা বলছিলাম যে কার্যকরীমূলকের দুই পাশে, কার্যকরীমূলকের ডানে বামে কার্বন সংখ্যা পরিবর্তিত হবে। দেখো এই জায়গায় কার্যকরীমূলকের বাম পাশে কার্বন সংখ্যা ছিল কয়টা, একটা, ডান পাশে ছিল 3টা। এবার কার্যকরীমূলকের বাম পাশে আছে 2টা, ডান পাশেও আছে 2টা, তাহলে কার্যকরীমূলকের ডানে বামে কার্বন সংখ্যা পরিবর্তিত হয়েছে। এরপর আমি বলছি কি যে দ্বিযোজী কার্যকরীমূলকটা তার অবস্থান পরিবর্তন করবে। দেখো সে আগে 2 নাম্বার কার্বনে ছিল, এখন সে 3 নাম্বার কার্বনে এসে পড়ছে, বুঝছো? ওকে। এরপরে আসো তোমার সিকিউতে আসার মতো একটা সমানুতা, সেটা হলো টোটোমারিজম। সেটা হলো কি তোমার টোটোমারিজম। মেটামারিজমের পরে আমরা এখন পড়বো টোটোমারিজম। তো টোটোমারিজমের ক্ষেত্রে মনে রাখবা, টোটোমারিজম এটা হলো তোমার প্রথম যে এমসিকিউর জন্য কথাটা মনে রাখবে, এটা একটা গতিশীল সমানুতা। টোটোমারিজমটা একটা গতিশীল সমানুতা, এটা অবশ্যই তোমার মাথায় রাখতে হবে যে টোটোমারিজমটা একটা গতিশীল সমানুতা। তো এটা কিভাবে গতিশীল সমানুতা আসো আমরা দেখি। তো ধরো এই জায়গায় তোমার কাছে আছে কিটোমূলক CH3 C ডাবল বন্ড ও বন্ড CH3, তাহলে এটা কি মূলক, একটা কিটোমূলক। এই কিটোমূলকের মধ্যে তুমি H+ বা OH- দিলে, H+ও দিতে পারো আবার OH- দিতে পারো, কোনো সমস্যা নেই, যে কোনো একটা দিলেই হবে। H+ও দিতে পারো আবার OH- দিতে পারো। তো তখন কি হবে, দেখো এই জায়গায় এই যে এটা কি মূলক, কিটোমূলক। কিটোমূলক বলতে পারি না, ওই কিটোমূলক দুই প্রকার, একটা হলো অ্যালডিহাইড আর একটা হলো কিটোন। তো আমি এই জায়গায় কিটোমূলক হিসাবে কিটোন ইউজ করছি, তাই আমি এটারে বলতে পারি কিটোমূলক। তো কিটোমূলকে যেটা হবে সেটা হলো এই যে তোমার কার্বন আর অক্সিজেনের মধ্যে যে বন্ধন আছে, দ্বিবন্ধনের মধ্যে সিগমা বন্ধনটা ভাঙ্গা এই জায়গায় যে কোনো একটা কার্বন থেকে একটা H হাইড্রোজেনের কাছে চলে যাবে, আর দ্বিবন্ধনটা তোমার কার্বনের কাছে শিফট হয়ে যাবে।
দ্বিবন্ধনটা তোমার কার কাছে শিফট হয়ে যাবে, কার্বনের কাছে শিফট হয়ে যাবে। বুঝছো? আমি অনেকগুলো উদাহরণ দিচ্ছি তাহলে তোমার প্র্যাকটিস হয়ে যাবে। তাহলে দেখো এই জায়গায় কিন্তু তোমার একটা জিনিস বুঝতে হবে যে OH থাকা মানে কি অল, আর অ্যালকিনের ইন এই জায়গায় আছে আর এই জায়গায় অল আছে। দেখো এই জায়গায় অল, এই জায়গায় কি আছে, অল আছে মানে কি, দেখো এই জায়গায় দ্বিবন্ধন আছে না, দ্বিবন্ধনের জন্য আমি লিখছি ইন, আর এই জায়গায় কার্যকরী মূলক হিসাবে কি OH আছে না, OH এর জন্য আমি লিখছি অল। তাহলে এই যৌগটারে তুমি আলটিমেটলি কি বলতে পারো, এই যৌগটারে তুমি বলতে পারো এটা একটা ইনল যৌগ। এটা একটা কি যৌগ, ইনল যৌগ। তাহলে এই যে টোটোমারিজম সমানুতাতে কিটোমূলক ইনল মূলকে পরিণত হয়, কিটোমূলক ইনল মূলকে পরিণত হয়। এই কারণে এটারে কিটো ইনল সমানুতাও বলে, এই কারণে এটারে কি বলে, কিটো ইনল সমানুতাও বলা হয়, কিটো ইনল সমানুতাও বলা হয়। টোটোমারিজমরে কিটো ইনল সমানুতাও বলা হয়, এটাও তোমরা খাতার মধ্যে লিখে রাখো যে টোটোমারিজমরে কিটো ইনল সমানুতাও বলা হয়। গতিশীল সমানুতা কেন বলা হয় এই জিনিসটা আমরা দেখতেছি, আগে এই বিক্রিয়াগুলো প্র্যাকটিস করে না। আমি বলছি কি কিটোমূলক ইনল মূলকে পরিণত হয়ে যায়। তাহলে দেখো আমি আরেকটা কিটোমূলক লিখি, তাহলে CH3 CH2 বন্ড C ডাবল বন্ড O বন্ড H, এটাও কিন্তু একটা কিটোমূলক। বুঝছো? তাহলে আবার সেম কাহিনী, তুমি এই জায়গায় হয় H প্লাস দিবা আর নাইলে OH মাইনাস দিবা, তো যেটাই দাও কোনো সমস্যা নাই। তো এই জায়গায় কি হবে, তোমার এই যে CH3 বন্ড C H ডাবল বন্ড C বন্ড OH, এই যে একটা কার্বন, এই যে হাইড্রোজেন, এই হাইড্রোজেনটা অক্সিজেনের কাছে শিফট হবে আর দ্বিবন্ধনটা এই জায়গায় শিফট হবে। তাহলে এটাও কি মূলক, এটাও কিন্তু তোমার এই জায়গায় দেখো এই জায়গায় তোমার অ্যালকিন আছে আবার অল আছে, ইন আছে অল আছে, তাহলে এই যৌগটা হবে ইনল, আর এটা কিন্তু একটা কিটো, এটা একটা কিটো। এখন তোমাদের মনে কোশ্চেন আসতে পারে যে এটা কেন গতিশীল সমানুতা, এটা গতিশীল সমানুতা বিজ্ঞানীরা এইভাবে প্রমাণ করছে। এই যে ধরো এটা তো একটা বাক্সের মধ্যে হচ্ছে, এটা একটা বাক্সের মধ্যে হচ্ছে, তো বাক্সের এক কর্নারে ওনারা চোখ রাখছে, বাক্সের এক কর্নারে ওনারা ওদের চোখ রাখছে, চোখ রাখা দেখছে যে এই যে যৌগটা, এই যৌগটা তোমার এক সেকেন্ডে কিটোল, পরের সেকেন্ডে ইনল, আবার কিটো আবার ইনল, আবার কিটো আবার ইনল, মানে এই যৌগটা একটা আনস্টেবল যৌগ, কিছু সময় সে কিটো কিছু সময় সে ইনল। মানে প্রতি, ধরো তুমি যদি এইভাবে চিন্তা করো যে প্রতিবার চোখের পলক ফেলবা, ধরো একবার চোখের পলক, একবার তাকাইছো দেখলা কিটো কিটো, আবার চোখটা বন্ধ করছো, বন্ধ করে আবার খুলছো, সাথে সাথে দেখবা আবার ইনল, আবার চোখ বন্ধ করো আবার খুলো, দেখবো সাথে সাথে কিটো। তার মানে এই যে কিটো ইনল এটা কি একটা রাসায়নিক সাম্য অবস্থায় আছে, এরা একটা রাসায়নিক সাম্য অবস্থায় আছে। রাসায়নিক সাম্য অবস্থা কি, এটা আমরা 19 থেকে জানি যে রাসায়নিক সাম্য অবস্থা হলো যে, অথবা ফার্স্ট পেপারে 4 নম্বর চ্যাপ্টারে পড়ে আসছি যে কিটোমূলক মানে রাসায়নিক সাম্য অবস্থা হলো যে কোন একটা উভয়মুখী বিক্রিয়ার, হ্যাঁ তোমরা সবাই পারো, কোন একটা উভয়মুখী বিক্রিয়ার গতিশীল অবস্থা যেখানে সম্মুখমুখী বিক্রিয়ার হার আর পশ্চাৎমুখী বিক্রিয়ার হার পরস্পর সমান থাকে। তাহলে এটা যেহেতু একটা রাসায়নিক সাম্য অবস্থায় পৌঁছেছে, তাহলে এটা আমি কি বলতে পারি, এটা একটা কিটো ইনল সমানুতা। বুঝছি? তাহলে এটা একটা কি সমানুতা, কিটো ইনল সমানুতা। আচ্ছা দেখো তাহলে এই জায়গায় আরেকটা ভেজাল তোমার সাথে করতে পারে, সেটা হলো এরকম যে CH3 CH2 বন্ড C ডাবল বন্ড O বন্ড CH3, হ্যাঁ তাহলে এই জায়গায় তুমি H প্লাস দিলা বা OH মাইনাস দিলা। তা আমি তো বলছি যে দ্বিবন্ধনটা যে কোনো একটা কার্বনে শিফট হবে আর ওই কার্বন থেকে আবার হাইড্রোজেন শিফট হবে। এখন কথা হলো দ্বিবন্ধনটা কোন কার্বনে শিফট হবে, দ্বিবন্ধনটা কি এই কার্বনে শিফট হবে নাকি দ্বিবন্ধনটা এই কার্বনে শিফট হবে, দ্বিবন্ধনটা কোন কার্বনে শিফট হবে। মনে রাখবা যদি দুই জায়গায় যাওয়ার মতো তার মানে অ্যাবিলিটি থাকে বা দুই জায়গায় যাওয়ার তার সক্ষমতা থাকে, তাহলে যে কার্বনে হাইড্রোজেন কম সেখানে যাবে, যে কার্বনে হাইড্রোজেন কম সেখানে যাবে। এটাতে বলে গরিব রে গরিব করা, সাইজের নীতি। CH3, তাহলে দেখো যে কার্বনে হাইড্রোজেন কম সেখানে চলে গেছে আর সেখান থেকে একটা হাইড্রোজেন এখানে এসে বসে গেছে। বুঝছো? তাহলে যে কার্বনে হাইড্রোজেন কম সেখানে যাবে, লেখা রাখো, এটা হলো সাইজিফ নীতি। সাইজিফ নীতি হলো হ্যাঁ যে কার্বনে হাইড্রোজেন কম সেখান থেকে হাইড্রোজেন বের হবে, লেখা রাখো সাইজেফ নীতি, সবাই লেখো সাইজেফ নীতি। যে কার্বনে হাইড্রোজেন কম সেই কার্বন থেকে হাইড্রোজেন বের হবে, এটাই হলো তোমার কি সাইজেফ নীতি। বুঝছো? বুঝছো সবাই? আচ্ছা দেখো আমরা গতিশীল সমানুতাটা আরেকটু মানে কার্যকরীমূলক সমানুতাটা আমরা আরেকটু পড়তে পারি। কার্যকরীমূলক সমানুতা, এই যে দেখো কার্যকরীমূলক সমানুতা কোথায় কোথায়, এই যে কার্যকরীমূলক সমানুতাটা, এই যে কার্যকরীমূলক সমানুতাটা যে আমরা পড়লাম, কার্যকরীমূলক সমানুতাতে অ্যালকোহল ইথারে পরিণত হয়ে যায়, কার্বক্সিলিক অ্যাসিড এস্টারে পরিণত হয়ে যায়, অ্যালডিহাইড কিটোনে পরিণত হয়ে যায়। আচ্ছা দেখো এখন এই জিনিসগুলো আমরা একটু এভাবে পড়ি। দেখো ধরো এই জায়গায় অ্যালকোহল আর ইথার, অ্যালকোহল আর ইথার, বলুন তো এদের যে, হ্যাঁ একটু দেখো অ্যালকোহল আর ইথারের ক্ষেত্রে তুমি কি বলতে পারো না যে এদের যে স্বাভাবিক রাসায়নিক গঠন অনুযায়ী তাদের রাসায়নিক সংকেত কি এটা হয় CnH2n। দেখো অ্যালকোহলের রাসায়নিক সংকেত কি, অ্যালকোহলে দেখা যায় কি
যে তোমার হ্যাঁ হ্যাঁ, মানে অ্যালকাইল মূলকের সাথে জাস্ট অক্সিজেন যুক্ত করে দিলেই হয় না, না অ্যালকোহলের সাথে, হ্যাঁ অ্যালকোহলে মানে অ্যালকেনের সাথে, হ্যাঁ বুঝতে পারছি। এই যে অ্যালকেন CnH2n, এটার সাথে যদি আমি একটা কি অ্যালকোহল মানে অক্সিজেন যুক্ত করি, তখন কি এটা কি অ্যালকোহল আর ইথারে পরিণত হয়। তাহলে এই রাসায়নিক সংকেতগুলো একটু মনে রাখবে। তাহলে CnH2n+2O এটা কি অ্যালকোহল বা ইথার। এটাতে কিন্তু আমি এভাবেও লিখতে পারতাম যে CnH2n+1 ইন্টু OH, বা এটাতে কিন্তু আমি এভাবেও লিখতে পারতাম R বন্ড OH। ঠিক আছে, তাহলে এই যে R বন্ড OH এগুলা থাকলেই কি আমি বুঝে যাবো এটা অ্যালডিহাইড বা অ্যালকোহল বা ইথার। এবার কাছে তোমার কার্বক্সিলিক অ্যাসিড। তা কার্বক্সিলিক অ্যাসিডের রাসায়নিক সংকেত কিরকম দেখো, কার্বক্সিলিক অ্যাসিডটা কিন্তু তুমি এভাবে লিখতে পারো যে দেখো CnH2n, দেখো CnH2n আর লিখতে পারো কি O2, CnH2nO2। তাহলে এটাই কি তার আণবিক সংকেত হতে পারে কার্বক্সিলিক অ্যাসিডের, CnH2nO2 এটাই কিন্তু তার আণবিক সংকেত হতে পারে। তাহলে এরকম আণবিক সংকেত দেখলে তুমি বুঝবে এটা হয় কি কার্বক্সিলিক অ্যাসিড, এবং এটা আরেকটা হলো এটা কি অ্যাস্টার। কার্বক্সিলিক অ্যাসিড আর একটা কি অ্যাস্টার, এটা হলো কি কার্বক্সিলিক অ্যাসিড আর অ্যাস্টারের আণবিক সংকেত। এবার কাছে অ্যালডিহাইড আর কিটোনের ক্ষেত্রে, অ্যালডিহাইড আর কিটোনের ক্ষেত্রে দেখো, অ্যালডিহাইড আর কিটোনের ক্ষেত্রে তোমার আণবিক সংকেত হবে এরকম যে CnH2nO। তাহলে এটা থাকলে তুমি বুঝবা এটা হয় অ্যালডিহাইড আর নাইলে কিটোন। এই তিনটা আণবিক সংকেত একটু মুখস্থ রাখো, এই তিনটা